নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আপনারা অনেকেই বলেন, ম্যাডাম আমি অতিরিক্ত অ্যাসিডিটি সমস্যায় ভুগছি, এবং আপনারা কতগুলো ভুল জীবনযাত্রার কারণেও কিন্তু আপনাদের অনেক সময় এই অ্যাসিডিটি সমস্যা দেখা যেতে পারে, এবং কতগুলো ট্রিগার ফ্যাক্টরসের নাম আমি বলবো এই ভিডিওর মাধ্যমে, যেটা আপনাদের অ্যাসিডিটির প্রবলেমকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে। প্রথমেই যে রুলসটা ফলো করবেন বা নিয়মটা ফলো করবেন সেটা হচ্ছে অল্প অল্প করে খাবেন এবং বারবার খাবেন, যাতে আপনাদের স্টোমাক ফুল করে যদি খান সেক্ষেত্রে হজমের প্রবলেম হবে, তার ফলে কিন্তু আপনাদের অ্যাসিডিটির প্রবলেম বলুন, ইনডাইজেশন বা অ্যাসিড রিফ্লাক্স সব কিছুই হতে পারে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনারা খুব দ্রুত খাচ্ছেন, কোনো টাইম দিচ্ছে না, যাই হোক করে খেয়ে আপনাদের উঠে পড়ে দ্রুত কাজে বেরোতে হবে, সেটা করবেন না। একটু টাইম নিয়ে খান, চিবিয়ে খান, কারণ মুখগহ্বরে যে লালা রস আছে সেই স্যালাইভার মধ্যেও কিন্তু অনেক এনজাইম থাকে, যেগুলো বয়েল স্টার্চগুলোকে আমাদের হজম করতে সাহায্য করে। তাই অবশ্যই চিবিয়ে খান এবং অনেকক্ষণ ধরে খান। নেক্সট যে পয়েন্টটা আপনাদের ট্রিগার ফ্যাক্টরসগুলো বলি, ট্রিগার ফ্যাক্টরসের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম ফ্যাটি ফুড, মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া যে সমস্ত খাবার আছে, সাইট্রাস ফুডস, তার মধ্যে লেবু, পাতিলেবু হতে পারে, টমেটো হতে পারে, সেইগুলো যদি ডাইরেক্ট ইনটেক করেন আপনাদের অ্যাসিডিটির প্রবলেম কিন্তু বাড়িয়ে দিতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে কার্বোনেটেড যে সমস্ত ড্রিঙ্কস আছে সেগুলোকে অ্যাভয়েড করার, এবং ক্যাফিনযুক্ত যে সমস্ত খাবার আছে সেগুলোকে অ্যাভয়েড করার, কারণ এগুলো হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টরস অ্যাসিডিটির। এইগুলো যদি আপনারা রেগুলারলি খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাসিডিটির প্রবলেমটাকে বাড়িয়ে দেবে। নেক্সট যে আপনারা নিয়মটা ফলো করবেন, আপনারা রাতে ঘুমাতে যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে ডিনারটা সেরে নেবেন। তার পাশাপাশি রাতে যখন ঘুমাবেন মাথাটা একটু উঁচু করে ঘুমাবেন, যাতে আপনাদের ওই যে স্টোমাক কন্টেন্টটা গ্র্যাভিটির জন্য আপনাদের ইসোফেগাসে না পৌঁছাতে পারে। তাই অবশ্যই যখন শোবেন মাথাটা একটু উঁচু করে শোবেন। তার পাশাপাশি যেটা করবেন, অবশ্যই বাম পাশ ফিরে শোবেন, কারণ আমাদের যে ইসোফেগাসের এন্ট্রিটা স্টোমাকে হচ্ছে সেটা কিন্তু ডান দিক দিয়ে। তাই আপনারা যদি বাম পাশে কাত হয়ে শোন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের স্টোমাক কন্টেন্টটা চট করে ইসোফেগাসে উঠে যাবে না, তার ফলে অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে, ধরুন খাবার খেলেন, তারপরে কিন্তু সোজা হয়ে বসে থাকবেন অথবা একটু হাঁটা চলা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যে স্টোমাকে যে খাবারটা পৌঁছালো সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, তার ফলে কিন্তু আর উঠে আসার সম্ভাবনা থাকবে না, প্রপারলি ডাইজেশন হবে এবং আপনাদের হজমের সমস্যাও মিটে যাবে। যারা রেগুলার অ্যালকোহল এবং স্মোকিং করছেন তারা চেষ্টা করবেন কমানোর, বা একদমই স্টপ করে দিলেই ভালো হয়। তাই এই সমস্ত জিনিস থেকে অ্যাভয়েড করবেন, কারণ এটাও কিন্তু একটা ট্রিগারিং ফ্যাক্টরস। নেক্সট যে পয়েন্ট আমি বলবো, অবশ্যই ওজন কমান, কারণ ওজন আমাদের কিন্তু পেটের চর্বিটাকে বাড়িয়ে দিচ্ছে। যাদের হায়াটাস হার্নিয়া ধরুন আছে, বা যাদের ওই গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল যে আমাদের সামনে যে স্পিংটারটা থাকে, মানে হচ্ছে আপনাদের ইসোফেগাস আর স্টোমাকের মাঝখানে একটা স্পিংটার থাকে, সেই স্পিংটারটাকে বন্ধ হতে দিচ্ছে না, লুজ করে দিচ্ছে, তার ফলে সবসময় খোলা থাকছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে স্টোমাক কন্টেন্টটা আস্তে আস্তে আমাদের ইসোফেগাস বা গ্রাসনালীতে প্রবেশ করে যেতে পারছে, যেহেতু পেটের চর্বিটা কনস্ট্যান্ট স্টোমাকে চাপ দিচ্ছে। তাই চেষ্টা করুন ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার। তাই এই সমস্ত জিনিসগুলো আপনারা ফলো করুন, অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিন, পর্যাপ্ত ঘুমান, পর্যাপ্ত জল পান করুন। এইগুলো করলে দেখবেন অতিরিক্ত যে অ্যাসিডিটি হচ্ছে এবং রোজই যে গ্যাস অম্বলের ট্যাবলেট খেতে হচ্ছে সেটা থেকে অনেকটাই আপনারা রিলিফ পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।